আসসালামু আলাইকুম। এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আপনাদের সাথে আছি আমি তানজিনা সেলিম সাজিয়া। দেশের সর্ববৃহৎ অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম এক্সিস মেডিকেল স্কুল সবসময় চেষ্টা করে যাচ্ছে শিক্ষার্থীদের কাছে সকল বিষয়কে সহজবোধ্যভাবে উপস্থাপন করার। আমাদের অভিজ্ঞ মেন্টররা আমাদেরকে সার্বক্ষণিকভাবে সহায়তা করে চলেছেন। তারই ধারাবাহিকতায় আজকে নিয়ে এলাম আরো একটি ক্লিনিক্যাল সেশন। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন অভিজ্ঞ চিকিৎসক লেফটেন্যান্ট কর্নেল ডক্টর নাসিরউদ্দিন মাহমুদ স্যার। স্যার একজন ক্লাসিফাইড সার্জিক্যাল স্পেশালিস্ট, সার্জিক্যাল অনকোলজিস্ট এবং ল্যাপারোস্কোপিক সার্জন। স্যার বর্তমানে কর্মরত আছেন ঢাকা সিএমএইচ। আজকে স্যার আলোচনা করবেন দুইটি খুবই গুরুত্বপূর্ণ স্টমাকের ডিজিজের উপর। একটি হচ্ছে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন এবং অন্যটি কার্সিনোমা অফ স্টমাক। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। স্যার চেষ্টা করবেন প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার। আমরা এখন সরাসরি স্যারের কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? ভালো আছি, থ্যাংক ইউ। আমি কিছুটা করোনা নিয়ে যুদ্ধক্ষেত্রে আছি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা ভালো আছো? জি স্যার, আমরা ভালো আছি স্যার। আপনি আমাদেরকে সময় দিচ্ছেন স্যার, এজন্য এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি অ্যাক্সেস মেডিকেল স্কুলকেও ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এই প্ল্যাটফর্মটি তৈরি করে দেওয়ার জন্য, তোমাদের সঙ্গে কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য। থ্যাংক ইউ। জি স্যার, আমরা তাহলে স্যার এখন আমাদের আলোচনার বিষয়ে চলে যেতে পারি। স্যার হ্যাঁ, স্যার আমাদেরকে যদি স্টমাকের সার্জিক্যাল ডিজিজ গুলো সম্পর্কে বলতেন। আমাদের মেডিকেল সায়েন্সে স্টোমাক এবং স্টোমাক রিলেটেড ডিজিজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা হলো প্রথম কথা। আমাদের আহ, ব্যক্তিগত জীবনে প্রত্যেকটা ডিজিজই গুরুত্বপূর্ণ, আমি কোনোটাকে ছোট হিসেবে দেখতে চাই না। হ্যাঁ, মানুষ যখন যে রোগে আক্রান্ত হোক না কেন, সেটা তার সামান্য হোক অথবা বড় কিছু হোক, প্রত্যেকটাই মানুষকে কষ্ট দেয়। হ্যাঁ, কিন্তু আমাদের মেডিকেল সায়েন্সের পড়াশোনার জন্য এই চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদেরকে এটা অনেক পড়াশোনা করতে হয়। এবং প্রথমে আমি যেটা বলতে চাই যে সেটা হলো যে এই চ্যাপ্টারটা মানে স্টোমাক রিলেটেড ডিজিজগুলো আমরা যেমন মেডিসিনেও পড়ে থাকি, সার্জারিতেও পড়ে থাকি। মেডিসিনেও আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে এই ডিজিজগুলো আমাদেরকে পড়তে হয়। এগুলো আমাদের সার্জারি প্র্যাকটিস না, শুধু আমি বলবো এজ এ ডক্টর হিসাবে, আমি জেনারেল ডক্টর থেকে শুরু করে জিপি ডক্টর থেকে শুরু করে হাইয়েস্ট সুপার স্পেশালাইজেশন পর্যন্ত সবাইকেই এই ডিজিজগুলো নিয়ে কাজ করতে হয়। এই ডিজিজগুলো রোগীদেরকে চিকিৎসা করতে হয় বোথ মেডিসিন সাইড থেকে এবং বোথ সার্জারি সাইড থেকে। সো দুপক্ষ থেকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখানে যে ডিজিজগুলো আছে সেটা হলো যে কনজেনিটাল অ্যানোমালি খুব কম আছে। আমরা এ ধরনের প্রশ্ন যখন কোনো স্যার পরীক্ষায় করবে তখন আমরা জিনিসগুলোকে ডিভাইড করে বলার চেষ্টা করব। এটা শুধু স্টোমাক বলে কথা না, যে কোনো ডিজিজ সম্পর্কে যদি আমাকে এরকম প্রশ্ন করা হয়, আমি চেষ্টা করব জিনিসগুলোকে গ্রুপে গ্রুপে ভাগ করে নিয়ে দেন আনসার দিতে। গ্রুপগুলোর মধ্যে প্রথমেই থাকে কনজেনিটাল অ্যানোমালি, অর্থাৎ কোনো জন্মগত ত্রুটি আছে কিনা। দেন আমরা এটাকে দুভাগে ভাগ করতে পারি, একটা বিনাইন ডিজিজ, একটা হলো মেলিগনেন্ট ডিজিজ। হ্যাঁ, তো সার্জিক্যাল ডিজিজ বলতেও আমি এটাকে তিন ভাগে ভাগ করতে পারি: কনজেনিটাল অ্যানোমালি, বিনাইন ডিজিজ এবং মেলিগনেন্ট ডিজিজ। এবং কনজেনিটাল অ্যানোমালিগুলো সাধারণত দু একটা যেগুলো গুরুত্বপূর্ণ, এগুলো পেডিয়াট্রিক সার্জারিতেই বেশি আলোচনা করা হয়। আর মেডিসিনে যেগুলো আছে, মোস্ট কমন পেপটিক আলসার ডিজিজ আছে, সেটা নিয়ে আলোচনা করা হয়। আর গ্যাস্ট্রিক, গ্যাস্ট্রাইটিস, অন্যান্য যে ক্লাসিফিকেশন মানে অন্যান্য যে ডিজিজগুলো আছে, আরো অনেক ধরনের ডিজিজ আছে। আর সার্জারিতে মেইনলি আমরা যখন সার্জারি প্রয়োজন হয় তখন আমরা এই কাজগুলো করি। সো সার্জারি ডিজিজকেও আমি দুভাগে ভাগ করতে পারি, একটা হলো বিনাইন ডিজিজ, একটা হলো মেলিগনেন্ট ডিজিজ। স্টোমাকে বিনাইন ডিজিজে কখন আমার সার্জারির প্রয়োজন হয়, যেমন একটা গল্পের মতো বলো বা একটা ঐতিহাসিক কথা হলো জিনিসটা এরকম, যেমন আজকে থেকে 15 or 16 ইয়ার্স ব্যাক আমি যখন ইন্টার্নশিপ করি, আমি যখন মেডিকেল কলেজে পড়ি, তখন কিন্তু প্রতি সপ্তাহে পেপটিক আলসার ডিজিজের জন্য, অর্থাৎ সেটা বিনাইন পেপটিক আলসার ডিজিজের জন্য কিন্তু সার্জারি হতো। এখন এই সার্জারিগুলো আর আমাদেরকে প্রয়োজন হচ্ছে না। কেন প্রয়োজন হচ্ছে না? কারণ আমাদের অ্যান্টি আলসারেন্ট ড্রাগ আবিষ্কার হওয়ার পরে এই ডিজিজ রিলেটেড সার্জারিগুলো বন্ধ হয়ে গেছে।
কিন্তু এই ধরনের সার্জারির কমপ্লিকেশন নিয়ে এখনো পেশেন্টরা আমাদের কাছে আসতেছে। একদম যে হয় না তা না, 100% বন্ধ হয়ে গেছে তা না, কিছু কিছু ক্ষেত্রে হয়। যেমন ধরো পেপটিক আলসার ডিজিজের জন্য আমাদের যে সার্জারি গুলো হতো, গ্যাস্ট্রেক্টমি উইথ ভ্যাগোটমি, হ্যাঁ, সেই সার্জারি গুলো করার পরে যেই সমস্যাগুলো পেশেন্টরা এখন ফেস করে কমপ্লিকেশন, সেই পেশেন্টগুলো কিন্তু আমাদের কাছে আছে। হ্যাঁ, এই সার্জারি গুলো হয়েছিল ধরো 80-র দশকে অথবা 90-এর দশকে। সো সেই পেশেন্টগুলো এখনো বেঁচে আছে, তারা আমাদের কাছে আসে। আর এর বাইরে যদি আমি বলি, এটা হলো প্রথম পেপটিক আলসার ডিজিজের জন্য। সেকেন্ড হলো বিনাইন ডিজিজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ডিজিজ হলো আমাদের পারফোরেশন। ওকে, পারফোরেশনও অনেক কমে গিয়েছে। আগে যেরকম আমরা পেতাম, এখন আমরা সেভাবে পারফোরেশনের পেশেন্ট পাই না। পারফোরেশন অফ হলোবিস্কাস, পারফোরেশন অফ পেপটিক আলসার ডিজিজ, অর পারফোরেশন অফ ডিউ পারফোরেশন অর গ্যাস্ট্রিক আলসার পারফোরেশন, যেভাবে আমরা বলি না কেন, এটা আমরা এখন আগের চেয়ে অনেক কম পেয়ে থাকি। তারপরে আরেকটা ডিজিজ আছে হলো হেমাটেমেসিস এন্ড ম্যালেনা, অর্থাৎ ব্লিডিং ফ্রম দ্য স্টোমাক অর ডিউডেনাম। হ্যাঁ, এটাও দেখা যাচ্ছে যে ম্যাক্সিমামই মেডিকেল বা গ্যাস্ট্রোএন্টারোলজিস্টরা ম্যানেজ করে থাকে। উনারা যখন ফেল করেন বা উনাদের প্রসিডিউর গুলো দ্বারা যখন উনারা ব্লিডিং বন্ধ করতে পারেন না, তখন উনারা আমাদের হয়তোবা সার্জিক্যাল ইন্টারভেনশনের প্রয়োজন হতে পারে। আর ফাইনালি হলো যেটা হলো সেটা হলো ম্যালিগন্যান্সি, অর্থাৎ কার্সিনোমা স্টোমাক। কার্সিনোমা স্টোমাকের জন্য এখনো মেইন মোডালিটি অফ ট্রিটমেন্ট ইজ সার্জারি। যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে আমরা ক্যান্সারের চিকিৎসাকে প্রথম পর্যায়ে, প্রাথমিক পর্যায়ে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হলো যে আমরা কিউরেটিভ এবং পেলিয়েটিভ, এই দুটা শব্দ যদি আপনারা মনে রাখেন, তাহলে যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে, যে কোনো ক্যান্সারের চিকিৎসা দু ধরনের চিকিৎসা, একটা হলো কিউরেটিভ, একটা হলো পেলিয়েটিভ। কিউরেটিভ মানে হলো যেখানে আমি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করতে পারবো, অর্থাৎ পেশেন্টকে আমি ক্যান্সার ফ্রি করতে পারবো। অর্থাৎ যে চিকিৎসার মাধ্যমে যে কোনো ক্যান্সার ডিজিজকে যদি আমি পেশেন্টকে ক্যান্সার ডিজিজ হতে সম্পূর্ণ ফ্রি করতে পারি বা ক্যান্সার মুক্ত করতে পারি, তখন আমরা তাকে বলবো কিউরেটিভ সার্জারি, কিউরেটিভ ট্রিটমেন্ট। আর যখন আমি মনে করব যে পেশেন্টকে আমার আর কোনোভাবেই ক্যান্সারের থেকে সম্পূর্ণভাবে মুক্ত করা সম্ভব না, সম্পূর্ণভাবে ভালো করা সম্ভব না, কিন্তু পেশেন্ট যতদিন বেঁচে আছে ততদিন আমরা যেন পেশেন্টকে কমফোর্ট দিতে পারি, এই ডিজিজ রিলেটেড কমপ্লিকেশন গুলো থেকে যেন মুক্ত রাখতে পারি, তখন যে আমরা যে চিকিৎসাটা দিয়ে থাকি তার নাম হলো পেলিয়েটিভ চিকিৎসা। সো সার্জারির ক্ষেত্রেও একই জিনিস। ক্যান্সারের জন্য যখন আমরা সম্পূর্ণ কিউরেটিভ ইন্টেনশন নিয়ে যখন আমরা সার্জারি করতে পারি বা করি, তখন তাকে আমরা কিউরেটিভ সার্জিক্যাল প্রসিডিউর বলবো। আর যখন পেলিয়েটিভ ভাবে করি, তখন আমরা তাকে পেলিয়েটিভ বলবো। সো এখানে হলো এই সার্জিক্যাল ডিজিজ গুলো এরকম স্টোমাকের। থ্যাংক ইউ। গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন আমরা বলছি, তো গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের ক্লিনিক্যাল ফিচার গুলো কি কি নিয়ে আসতে পারে পেশেন্ট? আচ্ছা, প্রথমে আমি একটু সূচনা বক্তব্য দিই গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন কি। আমি যদিও আমাদের ম্যাক্সিমাম যারা শুনছেন বা যারা শুনবেন তারা যদিও মেডিকেল স্টুডেন্ট, তারপরে আমরা জানি আমাদের দেশে আসলে আমরা ম্যাক্সিমামই বাংলা মিডিয়ামে পড়াশোনা করে থাকি। সো আমি মেডিকেল টার্ম ইউজ করার পরেও যতটুকু সম্ভব আমি বাংলায় বলার চেষ্টা করব। এটা নিয়ে কেউ আমার মনে হয় যে আপনারা ব্যাপারটাকে অন্যভাবে নেবেন না আর কি। আচ্ছা, প্রথমে আমি বলি গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। আচ্ছা, এইটা আমাদেরকে বুঝতে হলে প্রথমে আমাদেরকে বুঝতে হবে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, অর্থাৎ আমাদের বেঁচে থাকার জন্য আমাদের খাদ্য গ্রহণ করতে হয়। এই খাদ্য গ্রহণ করার পরে সেটা আমাদের ডাইজেস্ট হয়, প্রয়োজনীয় অংশ আমরা বডিতে অ্যাবজর্ব করি, আর অপ্রয়োজনীয় অংশটা আমরা সাধারণত এক্সক্রিশন হয়ে যায়, সেটা যাই হোক। আচ্ছা, এখন এই একটা খাবার গ্রহণ করার পরে সেটা যখন স্টোমাকে যায়, সেখানে কিছুটা ডাইজেস্ট হওয়ার পরে এটা আমার ডিউডেনামে এবং স্মল ইন্টেস্টাইনে চলে যাওয়ার কথা, অর্থাৎ ঠিক আছে। সো আমি যদি ইনলেট এবং আউটলেট হিসেবে চিন্তা করি, অর্থাৎ প্রবেশ পথ, এন্ট্রি এবং এক্সিট, তাহলে আমার গ্যাস্ট্রো ইসোফেজিয়াল জাংশন হলো আমার এন্ট্রি পয়েন্ট, হ্যাঁ, আর আমার এক্সিট পয়েন্ট হলো স্টোমাক থেকে ডিউডেনামে যাওয়ার জন্য। সো এই যে দেখেন, এই শব্দটার মধ্যে কি বলা আছে, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, অর্থাৎ স্টোমাক থেকে কোনো কিছু সে এক্সিট হতে পারছে না, অর্থাৎ তার যে আউটলেট আছে সেটা বন্ধ হয়ে আছে।
ওকে, অথবা সেখানে সমস্যা আছে। সো এটা হলো গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন ডিজিজ। এখন এটা দু ধরনের কারণেই হতে পারে, এটা বিনাইন কারণে হতে পারে, এটা মেলিগনেন্ট কারণে হতে পারে। আমরা এগুলো বই থেকে পড়ে নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, যে যে আমাদের গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের বিনাইন কজ কি এবং মেলিগনেন্ট কজ কি। আমরা এখানে দুটা গুরুত্বপূর্ণ ডিজিজ নিয়ে আজকে আলোচনা করব গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের। একটা হলো গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন ডিউ টু পাইলোরিক স্টেনোসিস, অর্থাৎ পেপটিক আলসার ডিজিজের কমপ্লিকেশন। পেপটিক আলসার ডিজিজের তিনটা কমপ্লিকেশন নিয়ে আমরা সাধারণত আমাদের সার্জারিতে খুবই গুরুত্বপূর্ণ। একটা হলো এই যে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, একটা হলো পারফোরেশন, আর একটা হলো ব্লিডিং অথবা হেমোরেজ। হ্যাঁ, সো পেপটিক আলসার ডিজিজের একটা গুরুত্বপূর্ণ কমপ্লিকেশন হলো এই যে আউটলেট অবস্ট্রাকশন, অর্থাৎ আমাদের পেপটিক আলসার ডিজিজের জন্য আমাদের ডিউডেনামটা ডিফর্মড হয়ে যায়। ডিফর্ম হয়ে যে প্যাসেজটা ছিল সেই প্যাসেজটা স্টেনোসিস হয়ে যায়। হ্যাঁ, এই জন্যই বলা হচ্ছে পাইলোরিক স্টেনোসিস। ওকে, স্টেনোসিস মানে হলো ন্যারো হয়ে যাওয়া, সরু হয়ে যাওয়া। হ্যাঁ, সো গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারছি, অর্থাৎ গ্যাস্ট্রিকের থেকে স্টোমাকের থেকে আমাদের খাবার স্মল ইন্টেস্টাইনে বা ডিউডেনামে যেতে পারছে না, তার যে আউটলেট এক্সিট পয়েন্ট সেখানে একটা অবস্ট্রাকশন তৈরি হচ্ছে। এটা বিনাইন কারণে হতে পারে, মেলিগনেন্ট কারণে হতে পারে। আচ্ছা, এখন কি সিমটম হবে, এটাই তো প্রশ্ন ছিল। সেটা হলো যে সিমটম হবে এই এই যে এই ব্যাপারটাই যে স্টোমাক থেকে খাবার সরছে না। খাবার যখন স্টোমাক থেকে ইন্টেস্টাইনে যেতে পারবে না, তাহলে কি হবে, খাবারটা দীর্ঘ সময় স্টোমাকে থাকবে। সো দীর্ঘ সময় স্টোমাকে থাকলে সে কি হবে, সে ঠিকভাবে ডাইজেস্ট হবে না। হ্যাঁ, আর ঠিকভাবে ডাইজেস্ট না হলে পেশেন্ট অ্যানোরেক্সিয়াতে ভুগবে। হ্যাঁ, অর্থাৎ সে খাবার তার স্টোমাক তো ফুল, সো যার কারণে তার অ্যানোরেক্সিয়া হবে, অর্থাৎ তার ক্ষুধা মন্দা হবে। দেন এই যে খাবারটা যে জমে থাকলো স্টোমাকে, সেটা একসময় জমতে জমতে একসময় সেটা ভমিটিং হবে। হ্যাঁ, আদারওয়াইজ পেশেন্ট আপার অ্যাবডোমেনে ডিসকমফোর্ট ফিল করবে। হ্যাঁ, এবং ডিসকমফোর্ট রিলেটেড যে যা যা সমস্যা আছে, আমরা হিক্কাপ বলি, মানে কি বলে, তোমার আপার অ্যাবডোমিনাল পেইন বলি, বা পেপটিক আলসার রিলেটেড যে সিমটম গুলো আছে সবগুলোই পেশেন্টের এক্ষেত্রে হবে। এবং আলটিমেটলি কি হবে, পেশেন্টের যখন সে তার ফুড যেহেতু ডাইজেস্ট হবে না, সে যেহেতু ঠিকমতো খাবার গ্রহণ করতে পারবে না, সো তার ওয়েট লসও হবে। হ্যাঁ, তো আমরা এই সকল সিমটমস গুলো আমরা সাধারণত পেয়ে থাকি আর কি। গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলো কি কি আসতে পারে, আর আমরা কিভাবে এগুলোকে এক্সক্লুড করতে পারি? আচ্ছা, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস যদি বলি, তাহলে ওই যে আমি প্রথমে যেভাবে বলেছি, আমরা এটাকে দুভাগে ভাগ করতে পারি, একটা বিনাইন ডিজিজ, মেলিগনেন্ট ডিজিজ। সো বিনাইন মেলিগনেন্ট হিসাবে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস গুলো আসবে। হ্যাঁ, বিনাইন ডিজিজ গুলোর মধ্যে সবচেয়ে মোস্ট কমন হলো পাইলোরিক স্টেনোসিস ডিউ টু পেপটিক আলসার ডিজিজ। এছাড়া এখানে পলিপ হতে পারে। হ্যাঁ, অথবা আরো কিছু রেয়ার ডিজিজ আছে সেগুলো হতে পারে। আর মেলিগনেন্সি তো মেলিগনেন্সির মধ্যে দু তিন ধরনের মেলিগনেন্সি আছে। একটা হলো এডিনোকার্সিনোমা হতে পারে, এছাড়া জিস্ট হতে পারে। হ্যাঁ, হ্যাঁ, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল স্টোমাল টিউমার, অথবা লিম্ফোমা হতে পারে মোস্ট কমন, অর্থাৎ আমাদের লিম্ফেটিক সিস্টেমের যে ডিজিজ বা লিম্ফ নোডের যে মেলিগনেন্সি সেটা হতে পারে। সো এই ডিজিজগুলি আমাদের এখানে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হিসেবে আসবে। সো ডিফারেনশিয়াল ডায়াগনোসিস যখন স্যার আমাকে পরীক্ষায় প্রশ্ন করবে অথবা আমি যখন লিখবো, হ্যাঁ, তখন কিন্তু আমি এভাবেই লিখবো, বিনাইন কজ এবং মেলিগনেন্ট। এটা আমি সবাইকে বলতে চাই, বিনাইন কজ এবং মেলিগনেন্ট কজ। যে কোনো কিছুই জিজ্ঞাসা করা হোক না কেন, আমরা এভাবে একটা স্ট্রাকচার ওয়েতে যদি আনসার দিতে পারি, তা অথবা স্ট্রাকচার ওয়েতে যদি আমরা পরীক্ষার খাতায় লিখতে পারি, তাহলে আমাদের নাম্বার কে দি করবে। যেমন একজন স্টুডেন্ট হয়তো 10টা কারণ লিখেছে, কিন্তু সে বিনাইন মেলিগনেন্ট আলাদা করে লিখেনি, সে কিন্তু নাম্বার কম। আরেকজন স্টুডেন্ট হয়তো 6টা কারণ লিখেছে, কিন্তু সে 3টা বিনাইন 3টা মেলিগনেন্ট আলাদা করে লিখেছে, সে কিন্তু অবশ্যই বেশি নাম্বার পাবে। স্যার, আমাদের গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের সাথে সাকশন স্প্ল্যাশ কথাটার একটা সম্পর্কিত। স্যার, সাকশন স্প্ল্যাশ সম্পর্কে যদি আমাদেরকে কিছু বলতেন। আচ্ছা, এটা হলো মেইনলি ক্লিনিক্যাল এক্সামিনেশনে আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করে থাকি। সো ক্লিনিক্যাল এক্সামিনেশনের ক্লাসে যদি এটা মানে যে স্যার আলোচনা করবেন, উনি হয়তো অন গ্রাউন্ডে ওটা একদম দেখিয়ে দেবেন যে জিনিসটা আসলে কি। এটা হলো, আমি একটু বাংলায় ব্যাখ্যা করে বলি যাতে মনে থাকে। এটা হলো যে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন যখন হয়, যখন লম্বা সময় হয়, তখন কি হয়, স্টোমাকটা ধীরে ধীরে এই ফুড পার্টিকেল জমতে জমতে স্টোমাকটা একসময় বড় হয়ে যায়। হ্যাঁ, বড় হওয়ার পরে ওখানে যখন এই খাবারটা জমে থাকে, হ্যাঁ,
এবং এটা সাধারণত আমরা এক্সামিনেশনটা করে থাকি খাবার খাওয়ার 1 or 2 আওয়ার পরে। তখন আমরা এই এই স্টোমাকটাকে যদি আমরা একটু নাড়াচাড়া করতে পারি, তখন ভিতরে এক ধরনের ঢেউ অথবা এক ধরনের শব্দ তৈরি হবে। এটাই আসলে সাকাশন স্প্লাশ। হ্যাঁ, সো মেডিকেল সায়েন্সে এরকম এই জিনিসগুলো যদি আমি আমার নিজের ভাষায় বুঝি, তখন কিন্তু জিনিসগুলো সহজ হয়ে যাবে। অর্থাৎ একটা বড় স্টোমাকের মধ্যে কিছু খাবার দাবার জমে আছে যেটা ইন্টেস্টাইনে যেতে পারছে না। আমি যখন বডিকে মানে ঝাঁকি দেব, তখন তার মধ্যে সাউন্ড তৈরি হবে। হ্যাঁ, সেটাই এই এই প্রসিডিউরটাকে, ক্লিনিক্যাল এক্সামিনেশনটাকে আমরা সাকাশন স্প্লাশ বলে থাকি। স্যার, আমরা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের জন্য কি কি ইনভেস্টিগেশন করতে পারি? ইনভেস্টিগেশনের মধ্যে প্রথম আছে যে স্টোমাকের ইনভেস্টিগেশন কি। আমি লাস্ট ডেতে বেলিয়ান লাভসে যে ক্লাস আমি আলোচনা করেছিলাম স্টোমাক নিয়ে, সেখানে আমরা দেখেছি যে আমাদের স্টোমাক এবং ডিউডেনামের জন্য আমাদের গোল্ড স্ট্যান্ডার্ড, অর্থাৎ প্রচলিত সবচেয়ে নির্ভরযোগ্য পরীক্ষা, প্রচলিত এবং নির্ভরযোগ্য যে ইনভেস্টিগেশন, তার নাম হলো এন্ডোস্কোপি। হ্যাঁ, এটা হলো আমরা এটাকে আপার যে এন্ডোস্কোপি বলি অথবা অন্য যেভাবে বলি না কেন, এটা হলো এন্ডোস্কোপি। হ্যাঁ, তো এটাই আমাদের প্রথম ইনভেস্টিগেশন। আর এছাড়া আমরা কিছু ইনভেস্টিগেশন ডায়াগনোসিসের জন্য যে ইনভেস্টিগেশন গুলো আমরা বেরিয়াম মিল আমরা আগে শুনেছি। এটা হলো যে এটা এক ধরনের এক্সরে। এটাকে বলা হয় কন্ট্রাস্ট এক্সরে। অর্থাৎ কোনো পেশেন্টকে আমরা বেরিয়াম খাওয়ার পরে যদি এক্সরে করি, হ্যাঁ, তাহলে আমরা এটাকে কন্ট্রাস্ট এক্সরে, বেরিয়ামটা কন্ট্রাস্ট হিসেবে কাজ করে, আর এক্সরে যখন করব দুটো মিলে আমাদের শব্দটা হবে কন্ট্রাস্ট রেডিওগ্রাফি বা কন্ট্রাস্ট এক্সরে। এখন যদি আমরা বেরিয়াম সোয়ালো করি, তাহলে এটার নাম হবে, এটা করব আমরা কার জন্য? ইসোফেগাসের জন্য। আমরা যখন বেরিয়াম মিল করব, তখন আমরা দেখব হলো স্টোমাক এন্ড ডিউডেনাম। যখন আমরা বেরিয়াম ফলো থ্রো করব, তখন আমরা দেখব হলো স্মল ইন্টেস্টাইন। আর যখন আমরা বেরিয়াম এনামা করব, তখন আমরা দেখব হলো লার্জ ইন্টেস্টাইন। সো এভাবে কিন্তু দেখেন সুন্দর, কিন্তু একটার সঙ্গে একটা কিন্তু মিল আছে। আচ্ছা, এখন আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমি এখানে বলে রাখি, সেটা হলো যে আমরা এখন সাধারণত আর বেরিয়াম ইউজ করি না, আমরা আয়োডিন বেসড সলিউবল কন্ট্রাস্ট ইউজ করে থাকি। হ্যাঁ, তো আমরা বেরিয়াম মিলের জায়গায় আমরা এখন বলবো সলিউবল কন্ট্রাস্ট এক্সরে মিল অফ স্টোমাক, সলিউবল কন্ট্রাস্ট এক্সরে মিল রেডিওগ্রাফি অফ স্টোমাক। তো এই ইনভেস্টিগেশন গুলো করতে পারি। দেন আমরা অন্যান্য আমাদের অ্যাসোসিয়েট ইনভেস্টিগেশন আছে, যেহেতু আমরা কিছুক্ষণ পরে হয়তো বা এটা নিয়ে আলোচনা করব, আমাদের কিছু ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, সো আমরা সেই জিনিসগুলো, সেই ইনভেস্টিগেশন গুলো করতে হবে। তবে গোল্ডেন স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন হলো আমাদের এন্ডোস্কোপি। থ্যাংক ইউ। স্যার, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা গ্যাস্ট্রিক লেভেজ কখন দিব, বা হচ্ছে কিভাবে আমরা গ্যাস্ট্রিক লেভেজটা দিব? আচ্ছা, থ্যাংক ইউ। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা যারা স্টোমাক সার্জারি করে থাকি বা স্টোমাকের সার্জারির পূর্বে স্টোমাকটাকে রেডি করার একটা প্রসিডিউর আছে, তার নাম হলো গ্যাস্ট্রিক। হ্যাঁ, আচ্ছা, আমি ব্যাপারটা বাংলাতেই আবার বলি। সেটা হলো যে, যেমন স্টোমাকের মধ্যে যখন এই ধরনের খাবার দীর্ঘ সময় জমে থাকে, তখন কি হয়? স্টোমাকটা হিউজলি ডিস্টেন্ডেড হয়। হ্যাঁ, এবং এই যে খাবার জমে থাকছে, যার কারণে পার্টিকেল গুলো মিলে স্টোমাকের মধ্যে একটা ইডেমা তৈরি হয়। এখন আমরা স্টোমাকে যেই সার্জারি করি না কেন, মোস্ট কমন সার্জারি করি কি, আমরা স্টোমাকের সঙ্গে হয়তো ইন্টেস্টাইনের একটা কমিউনিকেশন তৈরি করি। হ্যাঁ, কারণ আমাদের তো যে প্রথমে যেটা বলেছিলাম, আমাদের খাবারটা তো পাস হয়ে যেতে হবে। সো এই কমিউনিকেশন তৈরি করার জন্য যে অ্যানাস্টোমোসিসটা করি, এটা আমাদের মেডিকেল সায়েন্সের ভাষা হলো অ্যানাস্টোমোসিস। এই অ্যানাস্টোমোসিসটা যদি আমরা হেলদি দুটা অংশের মধ্যে না করতে পারি, তাহলে আমাদের অ্যানাস্টোমোসিসটা ডিসরাপশন হয়, অর্থাৎ অ্যানাস্টোমেটিক লিকেজ হয়। হ্যাঁ, সো এই গ্যাস্ট্রিক লাভেজ হলো এমন একটা প্রসিডিউর, যেটা হলো স্টোমাকটাকে আমাদের কি করবে, এই ইডেমা কমাবে, এবং এই যে আনওয়ান্টেড ফুড পার্টিকেল যেগুলো অনেকদিন ধরে জমে আছে, সেগুলোকে ওয়াশ আউট করবে, এবং স্টোমাকের যে ডিস্টেনশন হয়েছিল সেই ডিস্টেনশনটা কমাবে। সো আমাদের সার্জারির কমপ্লিকেশন বা পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন বা পোস্ট অপারেটিভ লিকেজ যেটা বলবো, সেটা আমাদের সাধারণত কমে আসবে। হ্যাঁ, সো এটার প্রসিডিউরটা কিন্তু বেলিয়ান লাভসে বলা নেই। বেলিয়ান লাভসে বলা নেই কারণ এই ডিজিজ গুলো হয়তো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বা ইংল্যান্ড থেকে অনেক আগেই উঠে গিয়েছে, কিন্তু আমাদের অন্যান্য নোট বই বা আমাদের স্যাররা
সাধারণত এটা বলে থাকে। সো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা গ্যাস্ট্রিক লাভেজ কিভাবে করে থাকি। সাধারণত আমরা যেটা করি সেটা হলো যে একটা এনজি এস্টাবলিশ বা ইন্ট্রোডিউস করি পেশেন্টকে। সেই এনজি দিয়ে আমরা নরমাল স্যালাইন দেই। নরমাল স্যালাইন দিয়ে সেই নরমাল স্যালাইনটা আমরা আবার ওয়াশ আউট করে বের করে ফেলি। হ্যাঁ, তো নরমাল স্যালাইন যতক্ষণ পর্যন্ত না, এখানে 150 to 200 ml আমরা নরমাল স্যালাইন দিলাম, তারপর আবার সেটা সাক আউট করে বের করে ফেললাম। যতক্ষণ পর্যন্ত না আমার ক্লিয়ার নরমাল স্যালাইন আসবে, ততক্ষণ পর্যন্ত আমি নরমাল স্যালাইন ইন্ট্রোডিউস করবো এবং এটা সাক আউট করবো। করতে করতে একসময় সকল ফুড পার্টিকেলস গুলো বের হয়ে আসবে। আমি হয়তো একটা স্টোমাক গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন বা কার্সিনোমা স্টোমাকের একটা পেশেন্টকে যখন গ্যাস্ট্রিক লাভে শুরু করবো, এটা কিন্তু আমি 3 থেকে 4 দিন আগে থেকেই আমি শুরু করতে পারি। হ্যাঁ, কিন্তু এই 3-4 দিন কিন্তু পেশেন্ট এনপিও থাকবে না, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। পেশেন্ট কিন্তু এনপিও থাকবে না, কিন্তু আমি পেশেন্টকে ওরকম কোনো খাবার আমি পেশেন্টকে খেতে বলবো না, যেমন যেগুলো সহজে হজম হয় না, যেগুলোর হয়তো বাইরে আমরা কি বলবো, যেমন আপেলের খোসা, হ্যাঁ, বা কোনো একটা বিন জাতীয় কোনো খাবার, এগুলো আমরা পেশেন্টকে কখনোই কোনোভাবে অ্যালাউ করবো না, যেগুলো দীর্ঘ সময় থেকে যাওয়ার সম্ভাবনা আছে। সো ওই সময়টাতে আমরা পেশেন্টকে সাধারণত লিকুইড খাবার অ্যালাউ করে থাকি। হ্যাঁ, এবং আমরা সাধারণত 4 আওয়ারলি গ্যাস্ট্রিক লাভেজটা দিয়ে থাকি। হ্যাঁ, অর্থাৎ আমরা নরমাল স্যালাইন ইন্ট্রোডিউস করব এবং সেটা ক্লিয়ার ফ্লুইড, নরমাল স্যালাইনের মতো না না ফিরে আসা পর্যন্ত আমরা স্টোমাকটাকে ওয়াশ করব। গ্যাস্ট্রিক লাভেজ। ওকে, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের ট্রিটমেন্ট অপশনগুলো সম্পর্কে যদি বলতেন। ট্রিটমেন্ট অপশন একটা হলো, আমাদেরকে যখন ক্যান্সারের জন্য হবে তখন আমরা ক্যান্সার প্রিন্সিপাল অনুযায়ী আমরা চিকিৎসা করব। মেলিগনেন্সির জন্য হলে আমরা, আমাদের অনেকগুলো মেলিগনেন্সির গাইডলাইন আছে। মোস্ট কমনলি আমরা যেটা প্র্যাকটিস করি সেটা হলো NCCN গাইডলাইন, অর্থাৎ ব্রিটিশ মেডিকেলের যে ন্যাশনাল গাইডলাইন, সেটা আমরা সাধারণত ফলো করে থাকি। আর বিনাইন ডিজিজের জন্য হলো ভিন্ন রকম, যেটা একটু আগে বলছিলাম প্রথম দিকে, যে বিনাইন ডিজিজের জন্য সার্জারি গুলো সাধারণত এখন অনেক কমে গিয়েছে। তারপরেও যদি কোনো পেশেন্ট আসে বিনাইন ডিজিজ নিয়ে, অর্থাৎ গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন ডিউ টু পাইলোরিক স্টেনোসিস, তখন আমরা, আমাদের মেইন কাজ হলো এই আউটলেট যে অবস্ট্রাকশনটা হয়ে গেছে সেটাকে বাইপাস করা। হ্যাঁ, সো আমরা একটা বাইপাস সার্জারি করি। কি আমরা স্টোমাক থেকে খাবারটা যেন ইন্টেস্টাইনে যায়, সেজন্য গ্যাস্ট্রো এন্টেরোস্টোমি। এন্টেরোস্টোমি মানে হলো ইন্টেস্টাইন, অর্থাৎ মেইনলি করি আমরা গ্যাস্ট্রো জেজুনোস্টোমি, অর্থাৎ জেজুনামের সঙ্গে স্টোমাকের একটা অ্যানাস্টোমোসিস করি, এজন্য এটার নাম গ্যাস্ট্রো জেজুনোস্টোমি। আর এটাকে যদি আমি ইন্টেস্টাইন হিসেবে ধরি তাহলে এটা হবে গ্যাস্ট্রো এন্টেরোস্টোমি। সো এই সার্জারিটা করি। দেন হলো, আমাদের যদি মেলিগনেন্সি থাকে তাহলে আমরা গ্যাস্ট্রেক্টমি করি। গ্যাস্ট্রেক্টমি মানে স্টোমাকের একটা অংশ মানে এক্সারসাইজ করা। ওকে, সো আমরা সেটা করি। আর আমরা ভ্যাগোটমি করি। ভ্যাগোটমি আমরা আগে ট্রাঙ্কাল ভ্যাগোটমি, সিলেক্টিভ ভ্যাগোটমি, হাইলি সিলেক্টিভ ভ্যাগোটমি, এখন আমরা সাধারণত ট্রাঙ্কাল ভ্যাগোটমি করি না, আমরা সিলেক্টিভ ভ্যাগোটমিটাই সবচেয়ে বেশি করে থাকি। আগে সবচেয়ে বেশি করা হতো, এখন তো এই সার্জারি গুলো খুব একটা এই ধরনের পেশেন্ট পাওয়া যায় না, সো অনেক কমে গিয়েছে আর কি। আর সার্জারির মধ্যে যদি আমি টাইপ বলি তাহলে এখানে দুটা গুরুত্বপূর্ণ সার্জারি আছে, একটা বিলরোথ 1, একটা বিলরোথ 2। বিলরোথ 1টা হলো স্টোমাকের ডিস্টাল অংশ আমরা এক্সিশন করে, হ্যাঁ, তারপরে আমরা স্টোমাকের সঙ্গে ডিউডেনামের অ্যানাস্টোমোসিস করি, অর্থাৎ গ্যাস্ট্রো ডিউডেনোস্টোমি। গ্যাস্ট্রো ডিউডেনোস্টোমি এটা হলো আমাদের বিলরোথ 1। আর বিলরোথ 2 হলো আমরা ডিউডেনাল স্টামটা বন্ধ করে আসলাম, স্টোমাকের সঙ্গে জেজুনামের একটা অ্যানাস্টোমোসিস করলাম। হ্যাঁ, এটা হলো বিলরোথ 2। বেলিয়ান লাভসে দুটা সুন্দর ছবি দেয়া আছে এবং ছবির নিচে খুব ভালো করে এটার বর্ণনা লেখা আছে। সো আমরা যদি এটা দেখি তাহলে আমরা খুব সহজেই এটা বুঝে যাব যে সার্জারি গুলো কি। ওকে, থ্যাংক ইউ। স্যার, সার্জারি ছাড়াও কি এর কোনো কনজারভেটিভ ট্রিটমেন্ট আছে? যখন এই কমপ্লিকেশন গুলো হয় অ্যাডভান্স স্টেজে হয়তো, তখন আসলে আমরা সার্জিক্যাল প্রসিডিউরটাই করে থাকি, অর্থাৎ সার্জারিটা তখন প্রয়োজন হয়। যদি আর্লি, যখন কমপ্লিট অবস্ট্রাকশন তো আর একদিনে হবে না, বা ম্যাসিভ অবস্ট্রাকশন তো আর একদিনে হবে না, প্রথম দিকে যখন থাকে তখন আমরা ওই যে পেপটিক আলসার ডিজিজের যে এখন মেডিকেল ট্রিটমেন্ট আছে সেটাই দিয়ে থাকি। হ্যাঁ, আর যদি দেখা যায় যে আসলে হচ্ছে না একদম অ্যাডভান্স স্টেজে, তখন আমরা সাধারণত সার্জারিটাই ইজ দ্য চয়েস অফ ট্রিটমেন্ট।
আর যদি ম্যালিগন্যান্সির জন্য হয়, ক্যান্সারের জন্য হয়, তাহলে তো আমরা ক্যান্সারের প্রিন্সিপাল অনুযায়ী এনসিসিএন গাইডলাইন অনুযায়ী বা অন্য কোনো গাইডলাইন অনুযায়ী আমরা যে সার্জারি করা সেটা আমরা করে থাকি। থ্যাংক ইউ। স্যার এটা রিকারেন্সের চান্স কেমন, বা এটা কি পুরোপুরি কিউরেবল? এটা আমরা যদি দেখি, যদি আমরা প্যাপটিক আলসার ডিজিজের জন্য করি, তাহলে আমাদের আহ, আবার আলসার হতে পারে, আবার আলসার হতে পারে। হ্যাঁ, তবে বিনাইন ডিজিজের জন্য যেটা আমরা করে থাকি সেটা তো অবশ্যই পেশেন্ট দীর্ঘদিন ভালো থাকে, লম্বা সময়। আর প্রেগন্যান্ট ডিজিজের জন্য যে প্রথমে বলেছি, আমরা যদি কিউরেটিভ সার্জারি করতে পারি, হ্যাঁ, সেক্ষেত্রে পেশেন্ট অবশ্যই ভালো হয়। আর যদি কিউরেটিভ সার্জারি না করতে পারি, তাহলে পেশেন্ট ভালো থাকে। একটা হলো ভালো হয়, আর একটা হলো ভালো থাকা। একটা হলো ভালো হওয়া, আর একটা হলো ভালো থাকা। গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের কনসিকোয়েন্সেস গুলো কি হতে পারে? কনসিকুয়েন্স বলতে হলো, তুমি আসলে কি বোঝাতে চাচ্ছ? মেইন জিনিসটা হলো যে যে আমরা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, ওই যে বলেছি ক্লিনিক্যাল ফিচারে যে অবস্ট্রাকশন হলে পেশেন্ট ডিসকমফোর্ট ফিল করবে, তারপরে পেশেন্টের ভমিটিং হবে, এবং এখানে একটা ব্যাপার হয়, সেটা হলো ইনডিউস ভমিটিং। অর্থাৎ খাবার জমতে জমতে 2 দিন 3 দিন যখন হয়ে যায়, তখন পেশেন্ট নিজে নিজের আঙ্গুল দিয়ে বমি করবে। হ্যাঁ, এটাকে ইনডিউস ভমিটিং বলা হয়। এবং এই ইনডিউস ভমিটিং এর কি কি ক্যারেক্টারিস্টিক খুব সুন্দর করে আমাদের ক্লিনিক্যাল বইতে লেখা আছে। সো এটা একটা কনসিকুয়েন্স। তারপরে হলো যে যে এখান থেকে সাধারণত আমাদের একটা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, এটা একটু গুরুত্বপূর্ণ, আমি এই ব্যাপারটা একটু বলি। হ্যাঁ, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন মানে কি হচ্ছে? আমাদের স্টোমাক থেকে আহ, খাবারটা আমাদের স্মল ইন্টেস্টাইনে যাচ্ছে না, তারপরে কি হচ্ছে? পেশেন্টের ভমিটিং হচ্ছে। আচ্ছা, এখন ভমিটিং হওয়ার জন্য কি হচ্ছে? আমাদের স্টোমাকে কি থাকে? আমরা জানি যে স্টোমাকে মেইনলি অ্যাসিড থাকে, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড। হ্যাঁ, তো পেশেন্ট কি করবে? অ্যাসিড লস করবে, অ্যাসিড লস করবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড লস করবে ভমিটিং এর সময়। অ্যাসিড লস করলে আমাদের বডিতে আমরা সবসময় জানি যে অ্যাসিড বেজ একটা ব্যালেন্স থাকে। ওকে, অর্থাৎ অ্যালকালি এবং অ্যাসিডের মধ্যে একটা ব্যালেন্স থাকে, পিএইচটা সবসময় একটা ব্যালেন্সে থাকে। তো যখন অ্যাসিড লস হবে, তখন স্বাভাবিক ব্যাপার, বডিতে অ্যালকালির পরিমাণ বেড়ে যাবে, অ্যালকালোসিস হবে। আমি এই ভাষায় কথা বলছি যাতে জিনিসটা মনে থাকে সবার। অর্থাৎ বমি হচ্ছে, বমির সঙ্গে অ্যাসিড লস হচ্ছে, অ্যাসিড লস হওয়ার কারণে কি হচ্ছে? আমাদের অ্যালকালোসিস হচ্ছে, অর্থাৎ অ্যালকালির পরিমাণ বেড়ে যাচ্ছে। আচ্ছা, অ্যালকালোসিস হলে কি হবে? বডিতে বাইকার্বনেট বেশি থাকবে। হ্যাঁ, হ্যাঁ, যেমন আমাদের পজিটিভ আয়নগুলো সাধারণত অ্যাসিড রিপ্রেজেন্ট করে, আর নেগেটিভ গুলো আমাদের অ্যালকালি হিসেবে রিপ্রেজেন্ট করে। তো বডিতে যখন অ্যালকালোসিস হবে, তখন বাইকার্বনেট পরিমাণ বাড়বে। তখন কি করবে? কিডনি এই বাইকার্বনেটটা এক্সক্রিশন করবে। ওকে, অর্থাৎ ইউরিনের সঙ্গে বের করে দেবে প্রথম দিকে। আচ্ছা, ইউরিনের সঙ্গে যখন বাইকার্বনেট যেতে যেতে এক সময় কি হবে? এই বাইকার্বনেটের সঙ্গে সোডিয়ামও আমাদের বডি থেকে এক্সক্রিশন হবে, সোডিয়াম চলে যাবে। এখন সোডিয়াম চলে গেলে ডিহাইড্রেশন হবে। ডিহাইড্রেশনের কিন্তু একটা বড় কজ হলো সোডিয়াম চলে যাওয়া। সো এখানে মেইন প্লেয়ার কিন্তু আমাদের সোডিয়াম, এটা আমাদেরকে মনে রাখতে হবে। মানে এই সোডিয়াম লসের জন্য বাকি ঘটনাগুলো ঘটবে। হ্যাঁ, বাইকার্বনেটের সঙ্গে সোডিয়াম লস হবে, সোডিয়াম লসের সঙ্গে পেশেন্টের ডিহাইড্রেশন হবে। ডিহাইড্রেশন যখন হবে, তখন বডি কি করবে? রেনিন অ্যাঞ্জিওটেনসিন মেকানিজমটা অ্যাক্টিভেট হবে, এবং আমাদের বডি সোডিয়ামকে মানে এক্সক্রিশন না হওয়ার জন্য কনজিউম করার, অর্থাৎ সোডিয়ামকে ধরে রাখার চেষ্টা করবে। সোডিয়াম যখন ধরে রাখার চেষ্টা করবে, তখন সে অন্য সোডিয়াম তো একটা পজিটিভ আয়ন, সো আমাদের অন্য পজিটিভ আয়নগুলো বডি থেকে চলে যাবে। সেগুলো কি কি? সেগুলো হলো পটাশিয়াম এবং হাইড্রোজেন। হ্যাঁ, মেইনলি হলো হাইড্রোজেন। তো এই যে, তাহলে ঘটনাটা কি হলো? আমাদের বডির মধ্যে অ্যালকালোসিস হলো। হ্যাঁ, সো প্রথম দিকে আমাদের ইউরিনটাও যখন বাইকার্বনেট যেতে থাকবে, তখন ইউরিনটাও আমাদের পিএইচটা ওরকম হবে যে যে অ্যালকালোসিস ইউরিন হবে। হ্যাঁ, পরবর্তীতে কি হবে? যখন এই যে হাইড্রোজেন আয়ন যাবে, অর্থাৎ পজিটিভ আয়ন যাবে, হাইড্রোজেন এবং পটাশিয়াম, তখন ইউরিনটা কি হচ্ছে? অ্যাসিডিক হয়ে যাচ্ছে, অ্যাসিডিক হয়ে যাচ্ছে। এই জন্য এই ব্যাপারটাকে বলা হয় প্যারাডক্সিক্যাল। প্যারাডক্সিক্যাল মানে হলো একটা একটা জিনিসটা যেরকম হওয়ার কথা ঠিক সেরকম না, তার উল্টা ঘটনা ঘটছে। হ্যাঁ, বডিতে যেহেতু অ্যালকালোসিস আছে, ইউরিনটা সেরকমই হওয়ার কথা, কিন্তু সেটা না হয়ে কি হচ্ছে? ইউরিনটা অ্যাসিডোসিস বা অ্যাসিডিক হচ্ছে, সরি, ইউরিনটা অ্যাসিডিক হচ্ছে। তো এখানে টোটাল টার্মটা যদি আমি বলি, তাহলে কি হবে?
হাইপোক্লোরেমিক অর্থাৎ ক্লোরিন কমে যাচ্ছে, হ্যাঁ, হাইপোনেট্রেমিক অর্থাৎ সোডিয়াম কমে যাচ্ছে, হ্যাঁ, দেন হলো মেটাবলিক অ্যালকালোসিস বডিতে উইথ প্যারাডক্সিক্যাল অ্যাসিডিক ইউরিন উইথ আরেকটা জিনিস ঘটে, সেটা হলো যে এই যে যখন বডিতে অ্যালকালোসিস থাকে তখন সাধারণত আমাদের হাইপোক্যালেমিয়া হয়, অর্থাৎ ব্লাড সার্কুলেশনে ক্যালসিয়াম কমে যায়, সরি ক্যালসিয়াম হাইপোক্যালেমিয়া হয়, এবং হাইপোক্যালেমিয়া হলে পেশেন্টের আবার টিটানি হয়, হ্যাঁ। তো এই ব্যাপারটা আমাদেরকে একটু ছক ধরে ধরে জিনিসটা একটার পর একটা আমরা যদি খাতায় লিখে প্র্যাকটিস করি তাহলে আমাদের জন্য সবচেয়ে ভালো হয়। আমার যদি বোর্ড থাকতো তাহলে হয়তো আমি লিখে দেখালে হয়তো জিনিসটা আরো বেশি মনে থাকতো, হ্যাঁ? কিন্তু এটা আমাদেরকে সব বইতেই মোটামুটি একটু সুন্দর করে দেয়া আছে, কিন্তু আমরা যদি একটু বুঝে জিনিসটা বুঝার চেষ্টা করি আসলে কোন ঘটনার জন্য কোন ঘটনা হলো, তাহলে এটা মনে থাকবে। আর আমরা যদি এটা মুখস্থ করার চেষ্টা করি তাহলে কিন্তু কখনোই মনে থাকবে না। থ্যাংক ইউ। স্যার, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন সম্পর্কে অনেক চমৎকার আলোচনা স্যার আমরা শুনলাম। আমরা এবার আমাদের পরবর্তী টপিকে চলে যেতে পারি, কার্সিনোমা অফ স্টমাক। কার্সিনোমা অফ স্টমাকের আমাদের দেশে প্রিভ্যালেন্সটা কিরকম? আমাদের দেশে প্রিভ্যালেন্স, আমাদের তো কোনো ন্যাশনাল কোনো কোনো ডাটা আসলে নেই, আমরা এখনো এটা তৈরি করতে পারি নাই। মেডিকেল সায়েন্স এরকম অনেক জায়গায় data আসলে বাকি আছে। কিছু কিছু আইসোলেটেড অংশে হয়তো আমরা অনেক ভালো করছি, হ্যাঁ। তবে সবকিছু মিলিয়ে এটার হার অত্যন্ত বেশি, এবং এটার হয়তো প্রথম 5 to 10 ম্যালিগনেন্সির মধ্যে এটা একটা, হ্যাঁ। একজ্যাক্টলি যেহেতু আমাদের ন্যাশনাল কোনো আহ, মানে ন্যাশনাল কোনো ডাটাবেস যেহেতু নাই, সো আমি কনফার্ম করে বলতে পারছি না। তবে এটা আমাদের মোস্ট কমন ম্যালিগনেন্ট ডিজিজের মধ্যে এটা অবশ্যই একটা। স্যার, কার্সিনোমা অফ স্টমাকের ইটিওলজিক্যাল ফ্যাক্টর গুলো কি কি? এটিওলজিক্যাল ফ্যাক্টরের মধ্যে আছে হলো, আমরা যদি দেখি প্রথমেই যেটা বলবো যে যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে আমরা এখন ম্যাক্সিমাম ক্যান্সার, যে কোনো না ম্যাক্সিমাম ক্যান্সার আমরা এখন একদম স্পেসিফিক ভাবে এটিওলজিক্যাল কজ আইডেন্টিফাই করতে পারি নাই। আদার যে ম্যালিগনেন্সির কজগুলো যেমন এর ক্ষেত্রেও সেরকম, আহ, যেমন এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলো বেশি কাজ করে। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলোর মধ্যে আছে একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো আমাদের ফুড হ্যাবিট, এবং আমরা সবাই জানি যে কার্সিনোমা জাপানে বেশি হয়, যেহেতু তারা স্পাইসি এন্ড সল্টেড ফুড অথবা সি ফুড বেশি খেয়ে থাকে। আমাদের দেশেও ছোটখাটো কিছু ডাটায় দেখা যায় যে আমাদের দেশেও আমাদের কোস্টাল বেল্টে সাধারণত এই ডিজিজটা বেশি হয়ে থাকে, সো সেটা এরকম সল্টেড স্পাইসি এন্ড ফুডের জন্য বেশি হয়ে থাকে। আর আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হলো হেলিকোব্যাক্টার পাইলোরি। আমরা যখন আলোচনা করছি তখন আমরা দেখেছি হেলিকোব্যাক্টার পাইলোরির জন্য যে তিনটা ডিজিজের কথা ওখানে বলা আছে, একটা হলো পেপটিক আলসার ডিজিজ, একটা হলো গ্যাস্ট্রাইটিস, আরেকটা হলো মেনিনজাইটিস। তো আরো কিছু কজ বইতে লেখা আছে এটিওলজিক্যাল ফ্যাক্টর হিসাবে, তবে এই দুটো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। স্যার, পেপটিক আলসার ডিজিজ থেকে কি স্টমাক ম্যালিগনেন্সি গুলো অ্যারাইজ করতে পারে? এটা একটা গুরুত্বপূর্ণ এবং কমন প্রশ্ন, এবং পেশেন্টরাও অনেক সময় জানতে চায়, কারণ ক্যান্সার নিয়ে সবারই তো কিছুটা ভয় আছে। এই জন্য এখন পেপটিক আলসার ডিজিজকে যদি আমরা দুভাগে ভাগ করি, একটা হলো ডিউডেনাল আলসার, একটা হলো গ্যাস্ট্রিক আলসার, তাহলে প্রশ্নটা আনসারটা সহজভাবে দেয়া যায়। এখন পর্যন্ত প্রমাণিত যে কোনো ইয়াতে হলো যে ডিউডেনাল আলসার থেকে ম্যালিগনেন্সি হয় না, হ্যাঁ। মেডিকেল সায়েন্সে অ্যাবসলিউট বলে কোনো কথা নাই, হ্যাঁ। তারপরে এখন পর্যন্ত আমাদের কাছে যে ডাটা আছে সেখানে ডিউডেনাল আলসার থেকে আমাদের পেপটিক আলসার ডিজিজ ম্যালিগনেন্সি সাধারণত হয় না, কিন্তু গ্যাস্ট্রিক আলসার থেকে অবশ্যই হয়, গ্যাস্ট্রিক আলসার থেকে অবশ্যই হয়। স্যার, স্যার, কার্সিনোমা স্টমাককে আমরা কি কি ভাবে ক্লাসিফাই করতে পারি? কার্সিনোমা স্টোমাকের ক্লাসিফিকেশন, হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন। সবসময়ই স্যাররা এই প্রশ্নটা করেন, এবং বেলিয়াল লাভস এই ছবিগুলো সহ দেয়া আছে। আমরা একটা জিনিস মনে রাখি যে কার্সিনোমা স্টোমাকে আমাদের বইতে অর্থাৎ বেলিয়াল লাভসে সাধারণত তিনটা ক্লাসিফিকেশনের কথা বলা আছে, তিন ভাবে ক্লাসিফিকেশনের কথা বলা আছে। এর বাইরেও অনেক ধরনের ক্লাসিফিকেশন আছে, কিন্তু বেলিয়াল লাভসে তিনটা ক্লাসিফিকেশন আছে। এটার মধ্যে একটা হলো জাপানিজ ক্লাসিফিকেশন, একটা হলো বোরম্যান ক্লাসিফিকেশন, একটা হলো লরেন ক্লাসিফিকেশন। তো আমরা তিন ধরনের ক্লাসিফিকেশনের কথা আমরা বেলিয়াল লাভসে পাই। জাপানিজ ক্লাসিফিকেশন,
ফোরম্যান ক্লাসিফিকেশন, একটা হলো লোরেন ক্লাসিফিকেশন। এটা মনে রাখার একটা পদ্ধতি হলো জাপানি ক্লাসিফিকেশন, যেহেতু জাপানে কার্সিনোমা স্টোমাক আর্লি ডায়াগনোসিস করা হয় এবং সবচেয়ে ভালো চিকিৎসা করা হয়, তো আমরা জাপানিজ ক্লাসিফিকেশনটা হলো আর্লি কার্সিনোমা স্টোমাক রিলেটেড। অর্থাৎ আর্লি কার্সিনোমা স্টোমাকের যে ক্লাসিফিকেশনটা আমাদের বইতে আছে সেটা হলো জাপানিজ ক্লাসিফিকেশন। আর অ্যাডভান্স কার্সিনোমা স্টোমাকের যে ক্লাসিফিকেশনটা আছে সেটা, আর লরেন ক্লাসিফিকেশনটা হলো ক্লিনিক্যাল প্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশন। তো এই তিন ভাবে আমরা কার্সিনোমাকে ক্লাসিফাই করে থাকি, আর বাকি ডিটেইলস ক্লাসিফিকেশন। স্যার আমরা কার্সিনোমা স্টমাকের স্টেজিং গুলো কিভাবে করি স্যার, স্টেজিং গুলো সম্পর্কে যদি বলতেন। স্টেজিং আমরা সবসময় স্টেজিংটা আমরা টিএনএম স্টেজিংটাই সাধারণত ব্যবহার করে থাকি। টি, এন এবং এম। টিএনএম মানে হলো টি মানে টিউমার সাইজ, এন মানে হলো লিম্ফ নোড ইনভলভমেন্ট, আর এম মানে হলো মেটাস্টেসিস। এখন টিউমার সাইজের ক্ষেত্রে এখানে যেটা আছে, যেহেতু আমরা হোল ইন্টেস্টাইনে, এটা আমরা ইসোফেগাস বলি, স্টোমাক বলি, স্মল ইন্টেস্টাইন বলি বা লার্জ ইন্টেস্টাইন বলি, এখানে কি হয় আমাদের এখানে এটা আসলে একটা টিউব লাইক স্ট্রাকচার, অর্থাৎ তার একটা ওয়াল আছে। তো এই মেলিগনেন্সি গুলা সাধারণত এডিনোকার্সিনোমা যেটা, সেটা সাধারণত মিউকাস থেকে অ্যারাইজ করে থাকে। সো এখান থেকে যখন এটা আউটওয়ার্ডস ওয়ালে কতটুকু ইনভলভ হলো, অর্থাৎ মাসেল ইনভলভ হলো, না সেরোসা পর্যন্ত টাচ করলো, না সেরোসার বাইরে চলে গেল, এটার ভিত্তি করে আমরা টি ক্লাসিফিকেশনটা করে থাকি। কিন্তু অন্য ক্ষেত্রে, যেমন আমরা যদি সার্কোমা বলি অথবা আমরা যদি ব্রেস্টের মেলিগনেন্সির কথা বলি, সাধারণত তখন আমরা টিটা টিউমার সাইজ অনুযায়ী করে থাকি। কিন্তু এই টিউবাল স্ট্রাকচারের জন্য বা টিউব লাইক স্ট্রাকচারের জন্য স্টোমাকের ক্ষেত্রেও কি হচ্ছে, তাহলে টি ক্লাসিফিকেশনটা হবে এটা ওয়ালের এক্সটেনশন, অর্থাৎ ওয়ালের ইনভলভমেন্ট, অর্থাৎ এটা মানে মাসেল কোড ইনভলভ করলো কিনা, এই অনুযায়ী আমরা টি1 টি2 টি3 এন। এন হলো আমাদের এখানে স্টোমাকের চারপাশে যে আমাদের লিম্ফ নোড গুলো আছে সেগুলোকে আমরা এক একটা টায়ার ধরি। টায়ার অনুযায়ী, যেমন একটা হলো পেরিগ্যাস্ট্রিক, অর্থাৎ একদম তারপর হলো গ্রেড, সেকেন্ড টায়ারটা ধরি ভেসেল, দেন হলো আমরা ইন্ট্রাঅ্যাবডোমিনাল বা আরো ডিসটেন্স লিম্ফ নোড গুলো যখন ইনভলভ হয় তখন আমরা ওইভাবে ক্লাসিফিকেশন করে থাকি এন এন অনুযায়ী। হ্যাঁ, এবং আর এম তো মেটাস্টেসিস আছে না, মেটাস্টেসিস নাই। তো টি, এন এবং এম, এই তিনটার কম্বিনেশন করে আমরা তখন স্টেজ 1, স্টেজ, এখানে মনে রাখার সবচেয়ে বড় সুবিধা হলো যে কোনো ডিজিজের জন্য স্টেজ 1 মানে আর্লি, আর স্টেজ 4 মানে মেটাস্টেসিস হয়ে গেছে, অর্থাৎ অ্যাডভান্স। তো এই ক্ষেত্রে যদি মেটাস্টেসিস থাকে তাহলে স্টেজ, আর বাকি অন্যান্য টি, এন এবং এম কে কম্বিনেশন করে আমরা স্টেজ, স্টেজ 3, এই চারটা স্টেজিং আমরা ভাগ করে থাকি, স্টেজিংটা করে। স্যার আমরা ক্লাসিফিকেশন আর স্টেজিং বলছি, ক্লাসিফিকেশন আর স্টেজিং এর মধ্যে পার্থক্যটা কি আসলে? ক্লাসিফিকেশন তো হলো আসলে মানে আমাদের যেমন যদি ক্লিনিক্যাল প্যাথোলজিক্যাল ভাবে বলি আমরা এটাকে কয় ভাগে ভাগ করা যায় এরকম। আর স্টেজিংটাকে যদি বাংলায় বলি যে ডিজিজটা কোন পর্যায়ে আছে, ডিজিজটা কি অ্যাডভান্স স্টেজে আছে না আর্লি স্টেজে আছে, এটা দিয়ে আমরা সাধারণত আমরা স্টেজিংটা করি। আবার আমরা এখানে স্টোমাকের ক্ষেত্রেও দেখি আর্লি ডিজিজটাকে আবার চার ভাবে ক্লাসিফাই করা হয়েছে, আবার অ্যাডভান্স ডিজিজটাকেও আবার কয়েকটা ভাগে ক্লাসিফাই করা হয়েছে। যেকোনো ম্যালিগন্যান্ট ডিজিজের ক্ষেত্রে স্টেজটা আসে, এটা হলো এটা কি আর্লি স্টেজে আছে, অর্থাৎ এটা কি প্রাথমিক পর্যায়ে আছে না এটা অ্যাডভান্স হয়ে গেছে, এরকম একটা ব্যাপার যখন আমরা স্টেজ করে থাকি সেটা হলো আমাদের। স্যার কার্সিনোমা স্টমাকের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস গুলো কি কি হতে পারে? আমরা পরীক্ষার জন্য যখন ক্লিনিক্যাল এক্সামিনেশনে যখন কথা চিন্তা করব, তখন ব্যাপারটা কিন্তু এভাবে আসবে যে এইটার সঙ্গে বিনাইন কোনো কিছু আছে কিনা। কিন্তু আমরা সাধারণত মেলিগনেন্সির জন্য ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, মেলিগনেন্সির জন্য বিনাইনও চিন্তা করি। হ্যাঁ, এখন কার্সিনোমা স্টোমাক যখন গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন নিয়ে প্রেজেন্ট করবে, তখন আমরা বিনাইন ডিজিজ যে জন্য গ্যাস্ট্রিক আউটলেট সেটা আমরা মধ্যে রাখতে পারি। আর আদারওয়াইজ যদি শুধু মেলিগনেন্সি ডায়াগনোসিস চিন্তা করি, তখন আমরা
এর মধ্যে আমাদের আসবে যে একটা হলো অ্যাডিনোকার্সিনোমা, একটা হলো লিম্ফোমা, আর একটা আসতে পারে সো আমরা ডিফারেনশিয়াল ডায়াগনোসিসটা আমরা ইন্ডিভিজুয়াল পেশেন্ট অনুযায়ী আমাদেরকে ব্যাপারটা চিন্তা করতে হবে। পেশেন্টে আসবে তখন আমরা চিন্তা করতে হবে তার মেলিগনেন্সির ফিচার গুলো আছে কিনা, অ্যানোরেক্সিয়া, ওয়েট লস, লিভ এনলার্জমেন্ট, তখন আমরা মেলিগনেন্সি এবং শর্ট পিরিয়ড যখন অল্প সময় ধরে থাকবে তখন আমরা মেলিগনেন্সির কথা চিন্তা করবো। যদি লম্বা তো আমরা ইন্ডিভিজুয়াল পেশেন্ট অনুযায়ী আমরা কিন্তু আমরা কার্সিনোমা স্টোমা মানে মেলিগনেন্ট ডিজিজের মধ্যে যদি আমরা তাহলে কার্সিনোমা স্টোমা স্টোমা আর এই সবচেয়ে বেশি এসে স্যার যে কোনো কার্সিনোমার ক্ষেত্রেই আমরা দেখি যে স্ক্রিনিংটা অনেক ইম্পর্টেন্ট থাকে। তো কার্সিনোমা স্টমাকের ক্ষেত্রে কি কোনো স্ক্রিনিং আছে বা আমরা কখন করব, কাদের করব? আচ্ছা, স্ক্রিনিংটা হলো এটা যেমন আমাদের পড়াশোনার জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আমাদের নিজেদের আমাদের আত্মীয় স্বজনদের চিকিৎসার জন্য, আমাদের বন্ধু ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি স্ক্রিনিংটা যদি বলি হোয়াট ইজ স্ক্রিনিং, এটা দিয়ে যদি আমি এমন একটা প্রসিডিউর যেখানে যে কোনো ক্যান্সারের সিম্পটম ডেভেলপ করার আগেই আমরা যদি ডায়াগনোসিস করতে পারি। ক্যান্সারের ক্ষেত্রে একটা হয়, ক্যান্সারের ক্ষেত্রে যেহেতু পেইন হয় না, তো ক্যান্সারের ক্ষেত্রে সাধারণত সিম্পটম একটু পেশেন্ট একটু পরে বুঝতে পারে বা দেরিতে বুঝতে পারে। ওকে, অর্থাৎ সেক্ষেত্রে দেখা যায় যে ম্যাক্সিমাম পেশেন্টই ক্যান্সারের পেশেন্ট আমাদের কাছে আসলে অ্যাডভান্স স্টেজে। হ্যাঁ, তো এই অ্যাডভান্স স্টেজে যাওয়ার আগেই অর্থাৎ পেশেন্টের সিম্পটম হওয়ার আগেই যদি আমরা কোনো ইনভেস্টিগেশন দ্বারা বা কোনো ক্লিনিক্যাল এক্সামিনেশন দ্বারা যদি আমরা ক্যান্সার ডায়াগনোসিস করতে পারি তাকে আমরা যেমন আমাদের দেশে মোস্ট কমনলি যেটা ইউজ করা হয় সেটা হলো কার্সিনোমা সার্ভিসের জন্য প্যাপস্মিয়ার, অথবা ব্রেস্টের জন্য সেল ব্রেস্ট এক্সামিনেশন, অথবা ম্যামোগ্রাফি, আমরা কোলনের জন্য কোলোনোস্কোপি, স্ক্রিনিং গুলো আমাদের এন্ডোস্কোপি। যদিও আমাদের দেশে এটা কোনো ন্যাশনাল কোনো গাইড ন্যাশনাল কোনো প্রোগ্রাম নেই, যেমন জাপানে আছে। জাপানে সাধারণত পেশেন্টদেরকে একটা নির্দিষ্ট বয়সের এন্ডোস্কোপি করা হয়। তো এই জন্যই জাপান কার্সিনোমা স্টোমা গুলো আর্লি স্টেজে করতে পারে এবং তারাই ম্যাক্সিমাম কিউরেটিভ চিকিৎসা দিতে পারে কার্সিনোমা। তো স্ক্রিনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আমি বলে থাকি, আর স্ক্রিনিং এর জন্য আমরা এন্ডোস্কোপিটা ব্যবহার করে থাকি। স্যার আমরা কার্সিনোমা স্টমাকের জন্য মানে কি কি ইনভেস্টিগেশন আমরা করতে পারি? সরি, বুঝতে পারিনি। স্যার ইনভেস্টিগেশন গুলো আমাদের কি কি হবে? আচ্ছা, ইনভেস্টিগেশন হলো প্রথম হলো ডায়াগনোসিস ইনভেস্টিগেশন। ডায়াগনোসিসের জন্য কি আর ডিজিজেরই আমরা ইনভেস্টিগেশন গুলোকে কিন্তু এভাবে, হ্যাঁ, এই যে আমি বললাম যে কোনো প্রশ্নে তুমি করছো, আমি এই যে স্টেজ স্টেজ করে জবাব, তো এটাই আমরা সবসময় প্র্যাকটিস করব পরীক্ষার জন্য, লেখার জন্য এভাবে, ভাইবার জন্য এভাবে, বা আমাদের যখন ক্লিনিকের পরীক্ষা হবে এভাবে। এক কথায় যেমন তুমি প্রশ্ন করার সঙ্গে সঙ্গে তো আমি বলতে শুরু করতে পারি যে আমরা সিবিসি করব, ব্লাড গ্রুপিং করব, এই করব, এন্ডোস্কোপি, আল্ট্রাসাউন্ড। নো, এরকম না। আমরা আমরা সবসময় জিনিসটাকে গুছিয়ে সাজিয়ে সাজিয়ে পার্ট পার্ট বলার চেষ্টা করব। তো কার্সিনোমা স্টোমাকের ইনভেস্টিগেশন যখন আসবে তখন হলো প্রথমে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কি আমার কার্সিনোমা আছে কিনা এটা ডায়াগনোসিস, তাই না? তো এটা হলো প্রথম ইনভেস্টিগেশন আমার হবে মেলিগনেন্সি আছে কিনা। তো মেলিগনেন্সি থাকার জন্য আমরা এন্ডোস্কোপি উইথ এখন ডায়াগনোসিস হওয়ার পরে তারপরে আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন কি পেশেন্টটা কোন স্টেজে আছে। হ্যাঁ, সো আমাদের কিছু আছে স্টেজিং ইনভেস্টিগেশনের মধ্যে আমাদের আছে যেমন আমরা আল্ট্রাসোনোগ্রাফি থেকে সিটি স্ক্যান, প্যাট স্ক্যান, এন্ডোলুমিনাল আল্ট্রাসোনোগ্রাফি, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা হলো আমাদের আসবে স্টেজিং ইনভেস্টিগেশন। স্টেজিং করার পরে তারপরে আমাদের আসবে আমরা কি চিকিৎসা দিব, হ্যাঁ, এবং পেশেন্টের জেনারেল কন্ডিশন অ্যাসেস করার জন্য আমাদের ইনভেস্টিগেশন। জেনারেল কন্ডিশন অ্যাসেস করার জন্য পেশেন্ট সিবিসি করব, ইউরিয়া ক্রিয়েটিনিন করব, ইসিজি করব, চেস্ট এক্স-রে করব, তারপরে আমরা ইলেকট্রোলাইটস করব। দেন আসবে আমাদের যদি আমরা সার্জিক্যাল ট্রিটমেন্ট দেই তখন আমাদের আসবে অ্যানাস্থেসিয়া রিলেটেড ইনভেস্টিগেশন। তো এক কথায় না বলে কার্সিনোমা স্টোমাক এর জন্য কি ইনভেস্টিগেশন আমাকে প্রশ্ন করবে বা এটা যখন পরীক্ষায় আমি লিখবো তখন আমি এটাকে চারটা ভাগে লিখবো। একটা হলো ফর ডায়াগনোসিস,
দেন হলো ফর স্টেজিং, দেন হলো ফর জেনারেল কন্ডিশন অফ দ্য পেশেন্ট, দেন হলো ফর সার্জিক্যাল প্রসিডিউর। এই চারটা ভাবে আমরা ইনভেস্টিগেশনকে ভাগ করি। স্যার কার্সিনোমা স্টমাকের ট্রিটমেন্ট গুলো কি কি? ট্রিটমেন্ট গুলো অন্যান্য ম্যালিগন্যান্সির মধ্যে এখানে ট্রিটমেন্ট গুলো সেরকম, এটা হলো যে সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, হ্যাঁ, এর বাইরে অন্যান্য স্পেসিফিক থেরাপি আছে, সেগুলো আমরা বিভিন্ন ম্যালিগন্যান্সির জন্য ব্যবহার করে থাকি। তো কার্সিনোমা স্টোমাকের জন্য যদি আমরা ট্রিটমেন্টের কথা বলি, কিউরেটিভ, তাহলে দ্যাট ইজ দ্য সার্জারি। হ্যাঁ, সার্জারি ইজ দ্য অনলি কিউরেটিভ ট্রিটমেন্ট ফর। সো এটা নির্ভর করে আমরা ডায়াগনোসিস করলাম তার। দেন হলো ট্রিটমেন্ট হলো পেলিয়েটিভ। যদি পেশেন্ট দেখা যাচ্ছে যে তার গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হয়ে যাচ্ছে, সে ফুড টলারেট করতে পারছে না, তখন কিন্তু পেলিয়েটিভ সার্জারিও করি, শুধুমাত্র একটা বাইপাস করে দিয়ে আসে। হ্যাঁ, তো সো কার্সিনোমা স্টোমাকের পেলিয়েটিভ ট্রিটমেন্ট আছে, দেন একটা অপশন আছে, এটা হলো সার্জারি। দেন আমাদের আসবে হলো আমরা কেমোথেরাপি, রেডিও, সেটাও আমরা দিতে পারি। অথবা পেশেন্টের এখন আমরা হার্ট টু ইনভেস্টিগেশন করে আমরা সেই টার্গেটেড থেরাপিও আমরা সাথে দিয়ে থাকি। স্যার কার্সিনোমা স্টমাকের ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি ল্যাপারোস্কোপির কোনো রোল আছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি যখন কার্সিনোমা স্টোমাক আলোচনা করেছি, তখন আমরা দেখেছি প্রথম লাইনটাই বেল এন্ড লাভসে যে এটা একটা রুটিন প্র্যাকটিস। কার্সিনোমা স্টোমাকের সার্জারি স্টেজিং করার জন্য তারা মোস্ট কমনলি, এবং এটা একটা রুটিন প্র্যাকটিস, প্রত্যেকটা পেশেন্টেরই ল্যাপারোস্কোপি থাকে। হ্যাঁ, আমাদের দেশে আমরা ওভাবে প্র্যাকটিস করতে এখনো শুরু করতে পারি না। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা সবাই এটা প্র্যাকটিস করার চেষ্টা করব। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের অনেক আনলিমিটেড ল্যাপারোটমি, মানে অপ্রয়োজনীয় ল্যাপারোটমির হাত। তো সো ল্যাপারোস্কোপির অবশ্যই একটা গুরুত্ব আছে, এবং তার চেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো যে বেলিয়ান লাভসে বলা আছে যে কার্সিনোমা স্টোমাকের সার্জারির জন্য এটা রুটিন প্র্যাকটিস, ল্যাপারোস্কোপিক ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি। স্যার আমরা অ্যাডজুভেন্ট থেরাপি, নিউ অ্যাডজুভেন্ট থেরাপি সম্পর্কে শুনি, স্যার এটা সম্পর্কে যদি আমাদেরকে কিছু বলতেন। এটা হলো দুটা টার্ম, নিউ অ্যাডজুভেন্ট এবং অ্যাডজুভেন্ট। সাধারণত এটা সার্জারির উপর ভিত্তি করে এই দুটা প্রসিডিউর ইউজ করা হয়। সার্জারির পূর্বে যদি আমরা ক্যান্সারের জন্য কোনো চিকিৎসা দেই, তাকে বলা হয় আমরা নিউ অ্যাডজুভেন্ট, অর্থাৎ বিফোর সার্জারি। এটা যে কোনো ক্যান্সারের জন্য এটা প্রযোজ্য। আর সার্জারির পরে আমরা যেই চিকিৎসাটা দিয়ে থাকি, আমি কিন্তু সরাসরি ডেফিনেশন বলছি না, যেহেতু ক্লিনিক্যাল ক্লাস, সো বোঝানোর জন্য বলছি আর কি। ওকে, ডেফিনেশন তো অবশ্যই বই থেকে ডেফিনেশনের মতো করে পড়তে হবে, ডেফিনেশনের ভাষায় পড়তে হবে, ডেফিনেশনের ভাষায় বলতে হবে। আর আমি জাস্ট যেভাবে বলছি, আলোচনা করছি, সেটা হলো বোঝার জন্য। সো সার্জারির আগে যে আমরা চিকিৎসাটা দিয়ে থাকি সেটা নিউ অ্যাডজুভেন্ট, সার্জারির পরে যেটা, সেটা আমরা অ্যাডজুভেন্ট ট্রিটমেন্ট বলে থাকি। স্যার একজন কার্সিনোমা স্টমাকের পেশেন্টের ওনার সার্জারির পরে ফার্স্ট পোস্ট অপারেটিভ ডেতে আমরা ওয়ার্ডে কি কি জিনিস দেখি? এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা। হ্যাঁ, সেটা হলো যে ফার্স্ট পোস্টারটিভ ডেতে এসে আমরা কি দেখতে চাই। আবারও একই রকম প্রশ্ন, যে আমি একভাবে বলবো না যে পেশেন্টের পালস দেখবো, বিপি দেখবো, যে কোনো প্রশ্নেই আমি কিন্তু এভাবে আনসার দিব না, সুন্দর করে আনসার দিব। প্রেজেন্টেশন ইজ এ গুড থিং, যে কোনো কিছুরই প্রেজেন্টেশন ইজ এ ব্যাপার। সো এখানে একটা আমরা যদি অন্য একটা চ্যাপ্টারে আমাদের এখানে একটা শব্দ ব্যবহার করা হয়, SOAP, SOF, অর্থাৎ সাবজেক্টিভ, অবজেক্টিভ, অ্যাসেসমেন্ট এন্ড প্ল্যানিং। হ্যাঁ, সো যে কোনো পেশেন্ট অ্যাসেসমেন্টের ক্ষেত্রে আমরা কিন্তু এই ব্যাপারটা প্রয়োগ করতে পারি। হ্যাঁ, সো প্রথমে যখন আমি পেশেন্টকে যাব, পেশেন্টকে তার কমপ্লেইন গুলো শুনবো। হ্যাঁ, এটা হলো সাবজেক্টিভ, অর্থাৎ পেশেন্ট কোন কি কমপ্লেইন সে করছে। দেন হলো আমি অ্যাসেসমেন্ট শুরু করব কিন্তু একদম লুক থেকে। পেশেন্টের দেখেই আমি কিছু জিনিস বুঝতে পারবো যে আমার পেশেন্ট ভালো আছে না খারাপ আছে। ওকে, হ্যাঁ, এই অ্যাসেসমেন্টটা আমার থাকতে হবে। হ্যাঁ, দেন হলো অ্যাসেসমেন্টের মধ্যে আমি অন্যান্য যে ক্লিনিক্যাল এক্সামিনেশন গুলো আমি করব, পেশেন্টের ডিহাইড্রেশন দেখব, পেশেন্টের এনিমিয়া দেখব, পেশেন্টের ড্রেসিং সাইট দেখব, পেশেন্টের ড্রেন আছে ড্রেন দেখব, পেশেন্টের ক্যাথেটার আছে ক্যাথেটার দেখব, এবং সবচেয়ে বড় হলো আমি এনজি দেখব। হ্যাঁ, কার্সিনোমা স্টোমাকের পেশেন্টের যখন আমি রিকনস্ট্রাকটিভ সার্জারি করব, তখন আমি এনজি দেখব, আমার এনজিতে কি আসছে।
এনজি যদি আমি স্টোমাকে দেই, আমি আশা করব যে আমার এনজিতে যে বাইল আসে। হ্যাঁ, অনেক সময় আমরা এনজিটা স্টোমাকে না দিয়ে স্মল ইন্টেস্টাইনের দিকে দিয়ে থাকি, তখন হয়তোবা অন্যরকম কন্টেন্ট আসতে পারে, কিন্তু আমরা স্টোমাকে যদি এনজি দিই তখন আমরা বাইল আসছে কিনা এটা খেয়াল করব। সো আমি এই সকল অ্যাসেসমেন্ট করে দেন আমি ইনভেস্টিগেশন দেখবো যে ইনভেস্টিগেশন করেছি, দেন ফুল অ্যাসেসমেন্টের পরে দেন আমি পরবর্তী ট্রিটমেন্টের প্ল্যান করব। স্যার কার্সিনোমা স্টমাকের আমরা যে সার্জারি করছি বা মানে তার পেশেন্টের প্রগনোসিসটা কি রকম? প্রগনোসিস তো আসলে এক কথায় বলা যাবে না। প্রগনোসিস হলো যেমন জাপানে কার্সিনোমা স্টোমাকের ট্রিটমেন্টের জাপানে প্রগনোসিস সবচেয়ে ভালো। তারা সবচেয়ে বেশি পেশেন্টকে কিউর করতে পারে, কিউরেটিভ ট্রিটমেন্ট দিতে পারে। তার কারণ হলো তাদের স্ক্রিনিং প্রোটোকল আছে, তারা আর্লি ডায়াগনোসিস করতে পারে। হ্যাঁ, সো আমাদের এখানেও পেশেন্টের প্রগনোসিস নির্ভর করবে ইন্ডিভিজুয়াল পেশেন্টের উপর। অর্থাৎ পেশেন্ট আমার কাছে কবে প্রেজেন্ট করেছে, পেশেন্ট কোন স্টেজে আছে, এবং আমি তাকে কি চিকিৎসা দিয়েছি। হ্যাঁ, একটা পেশেন্ট হয়তোবা দেখা যাচ্ছে যে কিউরেটিভ সার্জারি করা যাচ্ছে, কিন্তু হয়তোবা ট্রিটমেন্ট ফ্যাসিলিটির জন্য সে কিউরেটিভ সার্জারিটা করতে পারলো না। হ্যাঁ, সো সেক্ষেত্রে তার প্রগনোসিস খারাপ হবে। তো একটা প্রগনোসিস এই সকল কিছুর উপরেই নির্ভর করে আসলে তার প্রগনোসিস হবে। স্যার কমেন্টে একজন প্রশ্ন করেছেন যে হোয়াট ইজ দ্য প্রগনোসিস অফ ক্রুকেনবার্গস টিউমার? এটা আসলে কুকেনবার্গ টিউমারটা যদি আমরা বলি, এটা হলো যে একদম কুকড়ে যাওয়া। হ্যাঁ, এরকম একটা জিনিস। তো এই স্টেজে যদি চলে যায় তাহলে এটা আসলে এটার প্রগনোসিসটা আসলে খুব একটা ভালো না। হ্যাঁ, প্রগনোসিস ভালো, এটা একটা অ্যাডভান্স ডিজিজ। হ্যাঁ, সো আমাদেরকে প্রথমে এটা একটু দেখে নিলে ভালো হয় যে এটা মানে ইটস এ অ্যাডভান্স স্টেজ অফ ডিজিজ। স্যার কমেন্টে একটাই প্রশ্ন আমরা পেয়েছিলাম, অনেক চমৎকার একটা আলোচনা স্যার আমরা শুনছিলাম কার্সিনোমা স্টমাক গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের উপর। স্যার আমাদের প্রশ্নগুলো সম্ভবত সবগুলোরই উত্তর দেয়া হয়ে গেছে, শিক্ষার্থীদের যা যা প্রশ্ন আসলে তারা ফেস করে। তো স্যার আমাদের এখন আলোচনা শেষে স্যার যদি আপনার আর কিছু বলার থাকে। আলোচনার শেষে শুধু একটা কথাই বলবো যে আমরা সবাই বই পড়ার চেষ্টা করি, এবং আমাদের এই আলোচনা এখন অনলাইনে প্রচুর ক্লাস হচ্ছে। এটা যেমন মেডিকেল স্টুডেন্টদের জন্য যেমন হচ্ছে, তেমন পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্টদের জন্য হচ্ছে, আমাদের জন্য হচ্ছে। তার সঙ্গে সঙ্গে আমরা বই পড়ার চেষ্টা করব, এবং আমি যেটা বলার চেষ্টা করছি কিছুদিন ধরে অ্যাক্সেস মেডিকেল স্কুলের মাধ্যমে, সেটা হলো যারা সার্জারিতে কেরিয়ার করবেন বা সার্জারি রিলেটেড সাবজেক্টে কেরিয়ার করবেন, যেমন জেনারেল সার্জারি, কোলোরেক্টাল সার্জারি, হ্যাপাটোবিলিয়ারি সার্জারি, সার্জিক্যাল অঙ্কোলজি থেকে শুরু করে নিউরো সার্জারি, আমাদেরকে কিন্তু পার্ট 1 দেওয়ার সময় বেলিয়ান লাভস পড়তে হবে। ওকে, সো আমরা বেলিয়ান লাভস ধরে পড়ার চেষ্টা করি। হ্যাঁ, তাহলে হয়তোবা আমাদেরকে মানে আমাদের এই বইটা ধীরে ধীরে পড়তে আমরা অভ্যস্ত হব। আর আমরা পড়াশোনা করি, আমরা চিকিৎসাটা শেখার চেষ্টা করি। হ্যাঁ, যাতে অন্য কিছু না হোক, আমাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের আলোচনা হয়তোবা যদি তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, তারা তোমাদেরকে জানাতে পারে। হ্যাঁ, অথবা তোমাদেরকে অ্যাক্সেসের মাধ্যমে জানাতে পারে, আমরা পরবর্তীতে এটা আলোচনা করে নিতে পারি, অথবা এই ধরনের সেশন যখন আবার যদি হয়, কখনো রিপিট হয়, তখন আমরা ওই প্রশ্নের আনসার দিতে পারি। থ্যাংক ইউ। আমরা তাহলে আজকে সময়ের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। স্যারকে অনেক ধন্যবাদ এত চমৎকার একটি আলোচনা আমাদের সাথে করার জন্য, এবং এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে স্যার আপনার সময় দিচ্ছেন, এটার জন্য আমরা সবাই অনেক কৃতজ্ঞ। আর সকলকে বলবো সবাই আশা করি ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আজকে এখানেই শেষ করছি। শুভরাত্রি। শুভরাত্রি।